এবারে আমি আমাদের আজকের অনুষ্ঠানের আরেক নক্ষত্র বিজয়াদির বই যিনি উদ্বোধন করলেন শ্রী ভবেশ দাস, যিনি আশায় আমি অন্তত আপ্লুত। আমার সত্যি মনে হচ্ছিল যে কিছু করতে পেরেছি আমরা, না হলে তার মতো ব্যক্তিত্বকে আমরা এখানে পেতাম না। সেই ভবেশ দাসের বক্তব্য শুনব, তারপরেই আমাদের এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। নমস্কার সকলকে। বিজয়াদিকে প্রণাম জানাচ্ছি এবং যারা প্রবীণ আছেন তাদের সকলকে প্রণাম জানাই। জানাচ্ছি ছোট ছোট ভাই বোনদের আমি আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি এর আগে কোনো অনুষ্ঠানে গিয়ে এতখানি সম্মানিত বোধ করিনি এবং আমি সমঝি না যে এতখানি সম্মান আমার জন্য আর কোথাও আমি এইভাবে পাবো। সম্মানিত বোধ করছি এই কারণেই যে আমার হাত দিয়ে আজ একজন মানুষের ওরকম মেধাবী এবং সারা তিনি মধুসূদন রবীন্দ্রনাথকে ঘিরে চর্চা করেছেন, ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশা করেছেন। তার একটা বই আমার হাত দিয়ে উদ্বোধন হচ্ছে। এক, দুই, যে আমার বই এই গ্রন্থাগারে যেটুকু আমি দিতে পেরেছি তার একটা সার্থকতার ছবি আজকে আমার সামনে তুলে ধরা হলো এবং তাতে আমি বিস্মিত, সম্মানিত এবং কুণ্ঠিত, লজ্জিত অনেকখানি। লজ্জিত আমি আরো একটি কারণে, সেটা হচ্ছে এই যে এই চিঠির যে প্রদর্শনী বা চিঠি নিয়ে প্রদর্শনী করার কথা, এটা সুভাষিস আমাকে বলেছিলেন 1 বছর আগেই এবং আমি আসবো কি কবে পাচ্ছি কি না পাচ্ছি এই নিয়ে কথায় কথায় অনেকটা সময় গড়িয়ে যায়, তারপরে সেটা হয়ে ওঠে না। কিন্তু কোথাও একটা আমার এই চিঠির প্রদর্শনীর প্রতি আকর্ষণ, চিঠির প্রতি ভালোবাসা, চিঠির সময়টা বোধ চলে যাচ্ছে, তাহলে আমরা কোন জীবনের দিকে চলেছি, এইসব কথা ভেবে আমার এই ধরনের প্রদর্শনীর প্রতি আকর্ষণ তৈরি হচ্ছিল। এটা একটা সময় হোক, সেটা যে শেষ পর্যন্ত এবারে হতে পেরেছে এবং আমি যে আসতে পেরেছি তার জন্য আনন্দিত। কিন্তু এই কথা ঠিক, গতবারে যদি এটা হতো আর আমি যদি পারতাম তাহলে তো বিজয়াদির এই বই উদ্বোধন করতে পারতাম না, তাহলে তো বিজয়াদির সঙ্গে এইভাবে একটা বইকে ঘিরে যে সম্পর্ক তৈরি হওয়া সেটা হতে পারত না। এখানে সত্যি কথা বলতে আমি এটাও বিস্মিত হয়েছি যে এই যে আমাদের যারা পড়লেন, সায়নী, সোহানা আর কি যেন স্নেহা পড়ল, আমি খুব বিস্মিত হচ্ছি যে ওরা যে বইয়ের এত গভীরে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেটাকে ওদের এত নাড়া দিয়েছে, সেটাতে আমি অভিভূত। কিন্তু যে কথাটা এই প্রসঙ্গে বলা হচ্ছে না, একটু আমার স্ত্রীর কথা বেশি বলা হলো, ও নিজেও সেটা বললেন, সেটা বলবার সঙ্গত কারণ আছে, সত্যি যত্ন করে না রাখলে হতো না। কিন্তু এই ইথাই ভাষার কথাগুলি বই হিসেবে প্রকাশিত হতো না যদি শঙ্খ ঘোষ আগ্রহী না হতেন। কেননা শঙ্খ ঘোষ যে বছর 2016 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান, সেই বছরে আমি একটি ওকে নিয়ে সমীক্ষা লিখি এবং তখন আমি অবসর গ্রহণের প্রায় অনেক বছর পরে তখন ওরা রেডিও থেকে আমি যখনই আর লিখবো না প্রায় বলি যে আমি তো অবসর নিয়েছি, আমি এখন আর এই বিষয়ে কিছু লিখতে চাই না রেডিওতে। কিন্তু তখনই বারবার বলেন যে তুমি শঙ্খ ঘোষ এত পড়ো, এইটা যদি না লেখো তুমি তাহলে আর কি কেমন করলে, এমন একটা লজ্জায় ফেলে দেওয়া, তখন আমি একটু লিখি এবং যে কোনো কারণেই হোক সেইটা শঙ্খদার কাছে গিয়ে পৌঁছয়। কেউ হয়তো তাকে শুনিয়েছেন আমার মনে হয় রেকর্ড করে, কেননা তখন ইউটিউবে দেওয়া শুরু হয়ে গেছে এই ধরনের কথা। তো সেইটার পরে উনি ওইটা নিয়ে তো কোনো প্রসঙ্গ তোলেনি, কিন্তু এই কথা বলেন আমাকে যে তুমি এরকম আরো লিখেছো শুনেছি, কিন্তু এই যে তুমি লেখো এগুলো কি করো? আমি বলি যে এগুলো কি, যখন তাৎক্ষণিক ঘটনা, তাৎক্ষণিক
একটা কোনো ঘটনা নিয়ে লিখছি, তারপরে সে সময় কত পেরিয়ে গেছে, সে আর কি হবে করে। তবে হ্যাঁ, আমার স্ত্রী ওগুলো জমিয়ে রেখেছেন, এই পর্যন্ত বলতে পারি, বাঁধিয়েও রেখেছে আমার হাতে লেখা। কারণ এর আবার গল্প বলতে হবে, তাহলে সেটা লম্বা হয়ে যাবে। সেটা হচ্ছে যে ওই দুটো করে কপি অফিসকে দিতে হতো, একটা ডিউটি রুমে যাবে, যদি টেপ ছিঁড়ে যায় তাহলে পরে বাকি অংশটা কি করে পড়া হবে, এই একটা ব্যাপার। সেই কারণে আর একটা নিউজ রুমে থাকতো। তাহলে এবার থার্ড কপি কি করে হবে? আমি তখন নতুন একটা কার্বন পেপার দিয়ে ওইটার ভেতরে বেশ জোরে ড্রপ পেন দিয়ে যেরকম করে লিখে সেরকম লিখতাম, তাদের থার্ড কপিটা ভালো হতো। সেটা আমার পার্সোনাল কপি, মানে আমার নিজের ব্যক্তিগত কপি। এইভাবে সংগ্রহ করে রাখার ফলে সেইটা যত্ন করে রেখেছেন এই পর্যন্ত। কিন্তু শঙ্খদা আমাকে বলেন যে, আমি বললাম যে এটা তো আর কোনো তাৎপর্য নেই, আর কি করা। তারপরে আমরা আমাদের কথা থেমে যায়, এই প্রসঙ্গে আর তেমন কিছু কথা হয় না, দু একবার দেখাও হয়। তারপরে আমাকে একদিন প্রায় 3-4 মাস পরে, তোমাকে যে ওইটা বলেছিলাম ওটা কি ভাবলে, তুমি কি করলে? তো আমি বললাম যে আমি আর তো কিছু ভাবিনি। বলে যে না, ওটা বের করতেই হবে, ওইগুলো যদি সব নাও করো তাহলে বাছাই করে বার করতে হবে, এবং আমি প্রকাশক দেখে ফেলেছি বলে প্র্যাকটিক্যাসের কথা উনি বলেন। এবং তারপরে সেটা বেরোয়, নইলে পরে এই বই বেরোতো না, এবং আমি কোনোভাবেই অন্তত নিজের থেকে ভাবতাম না। হ্যাঁ, আমার যেহেতু ও জমিয়ে রেখেছে, আমি হয়তো লেখাগুলো ফিরে ফিরে পড়তাম এই পর্যন্ত, তাছাড়া সেটা হতো না। হ্যাঁ, এর ভূমিকা লিখতে বললে হয়তো সম্প্রদায় এক কথাতেই রাজি হয়ে যেতেন, কিন্তু যেহেতু প্রথম খণ্ডটি সম্প্রদায়কে উৎসর্গ করা, যাকে উৎসর্গ করছি তাকে আবার ভূমিকা লিখতে বলে, এটা কিরকম লাগে, সেই জন্য উনি কেন এটা চাইছেন যে প্রকাশিত হোক, সেইটা ওনাকে আমি জিজ্ঞেস করি। সেটা কোট আনকোট আমি ভূমিকার মধ্যে লিখি। সেটা হচ্ছে, উনি বলেন, এখানে বলা হলো যে 5 মিনিটের টক, কিন্তু আসলে সেটা 4.5 মিনিটের, কেননা তার একটা ওপেনিং অ্যানাউন্সমেন্ট হয় এবং কে লিখেছেন সেটা তারপরে একটা অ্যানাউন্সমেন্ট হয়। তাহলে 4.5 মিনিটের বেশি লেখা যায় না। তাহলে একটা শুরু থেকে শেষ পর্যন্ত লিখছো এত কম সময়ের মধ্যে, একটা জায়গায় শুরু করে সেটা গিয়ে শেষ হচ্ছে, আর যে সময়ের কথা লেখা হচ্ছে সেটা তো একটা ইতিহাস, সেই পুরোনো দিনে ফিরে যাওয়া, এইসব নানা রকম করে উনি আমাকে বোঝান। তারপরে আমার গড়ানি হওয়ার কোনো উপায় থাকে না, বইটি বেরোয়, বই এই দুটো বেরোয়। কিন্তু আমি একটু শুভাশিসকে জিজ্ঞেস করছি এই প্রসঙ্গে যে, আমি তো এসব কথা কোনো কিছুই বলবো না, বা এইরকম একটা অবস্থার মুখোমুখি হব যেখানে আমি কুণ্ঠিত এবং লজ্জিত লাগবে যে আমার বই নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তো আমি সাধারণত চিঠিপত্র নিয়ে কথা বলবো 2-4টে, এইরকম ভেবেছিলাম, কিন্তু কতটা সময় আমাকে অনুমোদন করা হবে সেটা অবশ্য আমি জানি না। সেটা হচ্ছে যে আমার একটি ব্যক্তিগত কথা দিয়ে শুরু করি যে চিঠিটা এইখানে মেলে ধরা আছে, অজস্র চিঠি, অনেক, মানে কিরণ শঙ্কর মৈত্র লিখছেন শুভাশিসকে, নরেশ গুহ তার একগুচ্ছ চিঠি উপহার দিচ্ছেন শুভাশিসকে, আরো বিখ্যাত বিখ্যাত মানুষের বাগল বসু তার সংগ্রহ দিচ্ছেন শুভাশিসকে। আপনি তাহলে ভেবে দেখুন যে কতটা গভীর বিশ্বাস থাকলে মনে হতে পারে এটা একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে পৌঁছে যেতে পারে। তাহলে শুভাশিসের প্রতি বা অহর্নিশের প্রতি বা সময় এরা মিলে যে এটা তৈরি করছেন, যে প্রাণপাত করে কাজ করছেন, তার প্রতি ভরসা না থাকে এইটা হতে পারে না। এটা শুধু বই নয়, আরো বই, চিঠিপত্র, আরো যে যা কিছু উজাড় করে যে দিতে চান, সেটা মনে হয় যে আমি পরের সময়ের জন্য এটা পৌঁছে দিয়ে দিলাম। আমি ব্যক্তিগত কথা বলে শুরু করছি এই জন্যে যে চিঠি কিন্তু আমার জীবনকে বদলে দিয়েছে। আমি এবারে জন্মাইনি, আমাদের দেশ বরিশাল আমি দেখেছি অনেক পরে, বরিশালেও আমি জন্মাইনি, আমি জন্মেছি রংপুরে, এবং আমরা 7 ভাই 2 বোন। রংপুরের জন্মানোর পরে আমাদের দেশ দুটুকরো হয়ে গেল স্বাধীনতার সময়, এবং তারপরে আমরা এবারে চলে আসতে বাধ্য। আমি বাগুইয়াটিতে থাকতাম, আমরা 40 বছর সেখানে ছিলাম, এখন সল্টলেকে থাকলেও। কিন্তু সেইখানে একটা ডাকঘর আমরা তৈরি করলাম, এই যে সুদীপন নাম, যাকে আমরা সুদীপন, সে যেমন একটা ডাকঘরে চাকরি পেয়েছে, আমাদের ওই অঞ্চলে, যে অঞ্চলটাতে আমরা থাকতাম, সেই অঞ্চলটাতে কোনো ডাকঘর ছিল না।
এই ডাকঘর একটা চালু করা দরকার। সে ডাকঘর ছিল অনেক দূরে। আর এই যে এখানে সময়ভাবে হয়নি, সুভাষিস আমাকে জানালেন যে চিঠি নিয়ে যত গান আছে সে গানও দু একটা এখানে হোক। আমি সে প্রসঙ্গে পরে আসছি। তো সেইটে ছিল না ওখানে। দেশবন্ধু নগর বলে একটা জায়গা ছিল ওপারে, বাগুইয়াটির ওপারটাতে, আর এই পাটটাতে অশ্বিনী নগর। এই অশ্বিনী নগরেরও একটা পেছনে কারণ আছে। সেখানে তানীয় সম্প্রদায় লিখেছেন অশ্বিনী নগর নয়, অশ্বিনী কুমার দত্তকে নিয়ে লিখেছেন। আমরা অশ্বিনী কুমার দত্ত বরিশালের লোক বলে এক জায়গায় জড়ো হয়েছিলাম বলে অশ্বিনী নগর পোস্ট অফিস চালু হয়েছে। কিন্তু এই যে দেশটা ভাগ হয়ে গেল, পোস্ট অফিসে একরকম করে চালু হলো, সেটা একটা গ্রামের সাধারণ পোস্ট অফিস। যদি একজন মানুষ তার নিজের ঘরটাকে না দিতেন, কোনো ভাড়া নেবার কোনো আলাদা কোনো উপায় ছিল না, তাহলে পরে সেখানে পোস্ট অফিস চালুই হতো না। তারা আগে বলেছিলেন আগে একটা জায়গার ব্যবস্থা করুন, কেউ এটা দিতে চায় কিনা, আমরা সামান্য ভাড়া দিতে পারি, কিন্তু যদি আপনারা চালু করেন আমরা সেটা পারতাম। কিন্তু বলবার কথা এইটা যে আমরা যে বাগুইয়াটিটাতে ছিলাম, দেশ ভাগ হয়ে যাওয়ার পর সেইখানে সমস্ত উদ্বাস্তুরা আমাদের বাড়ি, মানে কিন্তু আমরা একটু তুলনায় আর্থিক দিক থেকে সমৃদ্ধ। এই জন্য যে আমার বড়দা এসে দেশভাগের আগে এখানে বাড়ি করেছিলেন, আমরা সব দল বল এসে এখানে থাকতে শুরু করলাম। সেই জন্য আমাদের একটা মাথার উপরে ছাউনি আছে, টিনের চালা আছে, লম্বা বারান্দা আছে, শিয়ালদা স্টেশনের মতো শুয়ে যেতাম, সেসব ঠিক আছে। কিন্তু এই যে এত মানুষ এলেন ওপার থেকে, তারা বিভিন্ন ক্যাম্প তৈরি করে করে আমাদের বাড়ির চারপাশে থাকতে লাগলেন, এবং কোনো তাদের শৌচালয় থেকে আরম্ভ করে কোনো রকম স্বাভাবিক জীবনের ব্যবস্থাপনা ছিল না। তাদের চোখে সবসময় জল এবং দেশভাগের কষ্ট। এটা বোঝানো খুব মুশকিল সেই সময়টা। আমি কেন চিঠি প্রসঙ্গে এই কথা বলছি, যে এই যে চিঠিটা পোস্ট অফিসটা চালু হলো, আমি সংক্ষিপ্ত করার জন্য বলছি ওই গল্পটাকে, যে পোস্ট অফিসটা চালু হলো এবং চিঠি এলো, আর আমি চিঠি পাওয়ার জন্য খুব ব্যাকুল ছিলাম। আমার নামে কে চিঠি লিখবে অত কম বয়সে, যখন আমার ধরা যায় 7 বছর 8 বছর কি 9 বছর বয়স। সেই সময় আমি আমার নিজের বন্ধুকেই দু একজনকে বলতে লাগলাম যে এরকম চিঠি লিখে সে একটা দুটো লাইন পাঠালে পরে তবু আমার নামে আসবে। আর যে সময় এসে পিয়ন ওইটা খুলতেন, সেই সময়টাকে আমি অপেক্ষা করতাম, তখন ওই দিন এসে পৌঁছনি, ওইটা খুললেন এবং তারপরে করবেন। এখন সেই সময় এই যে রানার গান আমরা শুনি, তখনও রানার ব্যাপারটা ছিল ওই দেশবন্ধু নগর থেকে একজন কাঁধে করে, অতখানি দূরত্ব নয়, কত চিঠি লিখে লোকে আবেগের স্মৃতিতেও দুঃখেও শোকে, ঠিক সেই রকম কতটা দূরত্ব হয়তো নয়, কিন্তু এরকম কাঁধে করে এনে পৌঁছে দিতে হতো ব্যাগ। তার মধ্যে মানি অর্ডার থাকতো, তার মধ্যে চিঠিপত্র থাকতো। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা এই, যে আমার বন্ধু চিঠি লিখছে, আমি পাচ্ছি আমার নামে, আজকে কিছু আসেনি, আজকে লেখেনি। সে বন্ধু খুব দূরে থাকেন না, আমার স্কুলের ওপারে থাকে, তাকে লিখতে বলছি। কিন্তু আমার নামে একটা চিঠি আসছে, তার আনন্দ, সেই আনন্দটা আমি ক্রমাগত পেতে চাইছিলাম। কিন্তু পাশাপাশি আর একটা ঘটনা দেখলাম, যেটা আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছিল সেই সময়ে, যে এই যে এতগুলো ক্যাম্প ছড়িয়ে আছে চারিদিকে তাঁবু খাটিয়ে, 1 থেকে 11 নম্বর ক্যাম্প, যেখানে 59 গুলি চলেছিল তাদের জোর করে আন্দামানে পাঠিয়ে দেওয়ার জন্য, দণ্ডকারণে পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের চিঠিগুলো, তাদের যে চিঠি দেশ থেকে যারা রয়ে গেল ওপাশে, তাদের চিঠি তাহলে এই পাশে এরা কি করে পাবেন, এই প্রশ্নটা এসে গেল তখন। এবং তখন একটা নিয়ম করা হলো যে বিভিন্ন ক্যাম্পে এইরকম একটা ব্যাগ মতন থাকবে, সেই ব্যাগের মধ্যে চিঠিগুলো থাকবে, যেটা 1 নম্বর ক্যাম্পে, এইটা 2 নম্বর ক্যাম্পে, এটা 3 নম্বর ক্যাম্পে। প্রতিদিন এসে তারা খোঁজ করে করে দেখতো যে তাদের দেশ থেকে কোনো চিঠি এসেছে কি, ওপারে যারা আছেন তারা কেমন আছেন। আমি যে বললাম যে আমার জীবনকে বদলে দিয়েছে চিঠি, সে হচ্ছে আমার এক কাকাবাবু, যিনি রংপুরে স্যানিটারি অফিসার ছিলেন এবং খুবই উচ্চ শিক্ষিত। চমৎকার ছিল তার হাতের লেখা, এবং শুরু থেকে একটা পোস্টকার্ডের শুরু থেকে শেষ পর্যন্ত
তার নানান রকম পরামর্শে ভরপুর। জীবনকে বড় করে দেখাবার জন্যে যেরকম করে লিখতে হয় চিঠি, ঠিক সেই রকম করে লিখেছেন। উনি পাবনায় পোতাজিয়াতে থাকতেন, সেখান থেকে ট্রান্সফার হয়ে এসেছিলেন। পরে আমাকে এবারে যখন লেখেন তিনি আমাকে সেইভাবে বদলে দেন। ফলে এইটা আমার কাছে ভীষণভাবে মনে হয়েছে। এবং চিঠি লেখাটা আমি লক্ষ্য করেছি, আমাদের মেজদা সে চিঠি লিখতেন ইনল্যান্ড লেটারে লেখা বেশি পছন্দ করতেন, খামো নয়, পোস্টকার্ড নয়। এখন একটা ইনল্যান্ড লেটারের মধ্যে ওইখানে আছে অনেক ইনল্যান্ড লেটার, তার মধ্যে দেখবে কতটা জায়গা আছে। ইনল্যান্ড লেটারের মূল যে জায়গাটা, সেই জায়গাটাতে আমি লিখতে পারি। এবারে আমি ভাঁজ করে তাতে আঠা লাগাবো। এই জায়গার কোনো জায়গাটাই প্রায় মানে কি বলবো যে নষ্ট করতে চাইতেন না, বলার আরো কথা আছে, আরো জমে আছে অনেক কথা। এইরকম করে যে জায়গাটা ভাঁজ করে আঠা লাগানো হবে প্রায় সেই জায়গাটাতেও লিখছেন। এবারে ভাবা যাক এইরকম যে যখন চিঠিটা সে যত্ন করে খুলছে, তখন খুলতে খুলতে ওর থেকে একটা দুটো অক্ষর, তিনটে চারটে শব্দ সরে যাচ্ছে। আর সরে যাওয়াতে একটা না কথা বললে পরে একটা অন্যরকম অর্থ বহন করে, বিষাদ দুঃখ বহন করে আনতে পারে। ওই না শব্দটা যদি না থাকে তাহলে আরেক রকম বহন করতে পারে। এইরকম যখন ছিঁড়ে যায়, মুচমুছে যায়, তখন ভীষণ কষ্ট। একটা ধরা যায় যে মানি অর্ডার যে করছি, আমি দেশে টাকা পাঠাবো, তার জন্য মানি অর্ডারের পোস্ট অফিসে গিয়ে মানি অর্ডার করা যায়। তার তলায় কয়েকটা লাইন লিখবার জায়গা থাকতো যে কিছু এই টাকা পাঠালাম, এই জন্য খরচ করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে দরকারি কথা, কিন্তু তবুও তো লিখতে ইচ্ছে করে যে আরো কিছু কথা বলি, ওই সুযোগে যতটা জায়গা পাওয়া যায়। কিন্তু সেই জায়গাও ঠিক পাওয়া যেত না বলে তার এক ধরনের কষ্ট ছিল। এইরকম আরেক রকমের ব্যাপার ছিল যে চিঠি বিয়ারিং হয়ে যাওয়া, অর্থাৎ একটা খামের মধ্যে চিঠি লিখলে যে পরিমাণ তার ওজন, এর থেকে বেশি যথেষ্ট তো লিখতে পারি না। তাহলে পরে বিয়ারিং যখন হয়ে এসে, বিয়ারিং হলো মানে আরো যে ডাক টিকিট দেওয়ার প্রয়োজন ছিল, ওইটা হয়তো 15 পয়সার টিকিট, সেটা হতে পারতো 30 পয়সা অথবা 50 পয়সা, সেইটা যে দিয়ে পাঠায়নি, তাহলে পরে কি সেই চিঠিটা ফেরত দেব? আমি যেহেতু সেই টিকিটটা লাগাইনি বলে, তাহলে যে নেবে তাকে সেটা বহন করতে হবে। সেটা করবো কি করবো না, কি বা আছে সেই চিঠিতে? হয়তো খুব দরকারি কথা আছে, মনের মতো কথা আছে, হয়তো লেখবার খুব বেশি প্রয়োজন হয়েছে, এইরকম। তাছাড়া আমি তো বলবো যে ফুল, বেলপাতা, কি একটা কোনো আশীর্বাদ, অথবা একটু আবিরের টুকরো, এই সমস্ত এসব দেবার রীতি যে ছিল সেটা ছিল। ফলে এইটা কিভাবে, আমরা মেজদার কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে সে একটা চিঠি লিখতো 1 মাস ধরে। তার মানে একটু লিখে তার যে মনে হয়েছে যে আমি যে কথাগুলো লিখতে চাই সেটা এই ব্যস্ততার মধ্যে পারবো না বলে সে আবার একটা অবসর খুঁজত, তারপরে আবার লিখত, তারপরে আবার লিখত, এইরকম করে সে লিখতেন। এটা আমার নিজের চোখে দেখা ঘটনা। তো ওই যে সেই গানের কথা বলছিলাম না, জগন্নাথ মিত্রের গান আছে, আপনারা জানেন যে বলেছিলে তাই চিঠি লিখে যায় এই কথা সুরে সুরে, সেই রকম গান। হ্যাঁ, সেটার নামই চিঠি। দুনিয়ার কত দূরে, সবসময় মনে পড়ে যায়। তো রানার ক্ষেত্রেও এরকম মনে হয়। আমাদের থিয়েটারের একজন ব্যক্তিত্ব, আপনারা তাকে জানেন, নাম বললেই শুনবেন, চমৎকার অভিনয় করতেন আর এত ভালো ছিলেন। তিনি গীতিকারও ছিলেন, শ্যামল ঘোষ। এই যে বনশ্রী সেনগুপ্ত, আজ বিকেলে তাকে তোমার চিঠি পেলাম, সেটা শ্যামল ঘোষের লেখা। এবং ফলে চিঠি জিনিসটা আমাদের ভেতরে এক ধরনের আলোড়ন সৃষ্টি করতে, সেটা যে এখনো চলে গেছে আমি তা মনে করি না। হোয়াটসঅ্যাপে ধরে রাখা যাচ্ছে না, মুছে যায়, মুছে ফেলতেই হয়, নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায় একটা মোবাইল। কিন্তু যখন যায় তখন চিরদিনের জন্য সেটা চলে যায়, এইরকম একটা ব্যাপার। এই যে এক্ষুনি কথা হচ্ছিল যে রবীন্দ্রনাথ কত চিঠি লিখেছেন। বিজন ঘোষালের বই আছে আমাদের এই লাইব্রেরিতে, বিজন ঘোষালের সঙ্গে কথা হচ্ছিল, ও পত্রাবিধান লিখছে, কয়েকটা বেরিয়েছে। তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি তো
বলছেন যে অনেক খণ্ড বের করবেন, তা কত চিঠি লিখেছেন বলে আপনি মনে করছেন? যে রবীন্দ্রনাথ অন্তত 8,500 চিঠি লিখেছেন, বাংলায় 2,500 চিঠি লিখেছেন, ইংরেজিতে। এখন এর কম বেশি হতেও পারে, আর অনেক চিঠি খুঁজে পাওয়া যায়নি বা বিদেশে হয়তো আমরা পাবো কারো ব্যক্তিগত স্তরে, এরকম। তো এইটা একটা ভীষণ ভাবে ভাবা। চিঠির মধ্যে না ওই মানে জীবনের কথা, শেষ কথা বলে যাওয়া, জীবনের ভেতরকার কথা বলে যাওয়া, গভীর কথা বলে যাওয়ার জন্য যে ব্যাকুলতা থাকে। চ্যাপলিন যখন তার মেয়ে জেরাল্ডিনকে চিঠি লেখেন, তখন বলেন যে আমি চলে যাব, তুমি হয়তো এই রঙিন পোশাক নয়, কালো পোশাক পরে তুমি আমার সমাধিতে যাবে, মনে রেখো আমি কোন অলৌকিক দূত ছিলাম না, আমি একজন সাধারণ মানুষ। আর চ্যাপলিনের যে কথা, চ্যাপলিনের যে ছবি আমরা দেখি, সে জীবনকে যেভাবে দেখেছে, তারপরেও কিন্তু সে তার মেয়েকে এভাবে লিখছেন। গেটে নাকি 10,000 চিঠি লিখেছেন। লুই ক্যারলের চিঠি লিখেছিলেন প্রায় 1 লক্ষ। এবং চিঠি লেখার আমার তার ভঙ্গি তো আলাদা আলাদা নানান রকম। যে আমি কয়েকটা কথা লিখলাম, শব্দ লিখলাম, একটা বাক্যের মাঝখানে যেটা একটা মনে হলো যে একটা ছবি এঁকে দেওয়া, যেটা ওই শব্দের বিকল্প, অক্ষরের বিকল্প, সেই রকম ভাবে চিঠি লেখা। এরকম ভাবে কত চিঠি যে কত মানুষের কাছে কতভাবে পৌঁছে যাচ্ছে তার কোনো ইয়ে নেই। ভ্যান গঘ যে এত খেয়ালিপনায় ভরপুর ছিলেন মানুষ, এত কষ্ট সেই সময় তার ছবি বিক্রি হতো না। সে তার ভাই থিওর কাছে যে চিঠি লিখছে, সেই থিওর কাছে চিঠি লেখাতে সে সমস্ত দুঃখ প্রকাশ করছে, অর্থাভাবের কথা বলছে, আবার এক সময় বলছে যে একটা দেশকে সে কিভাবে দেখতে চায়, একটা দেশের ছবি কিভাবে দেখতে চায়, সে কথাও লিখছে তার ভাইকে। তো এখন আমাদের একটা যেটা ঘটছে সেটা হচ্ছে যে ওই যে এরকম শোনা গেছে যে ডাকাতি করতে যাওয়া হবে, ডাকাত আগে চিঠি লিখে পাঠাচ্ছে যে ডাকাতি করতে যাবো। আচ্ছা, সে তো এখন তো আমি অনেক হুমকি পেয়ে যাচ্ছি, হত্যা করার হুমকি পেয়ে যাচ্ছি, কিন্তু এর মধ্যে আর তার মধ্যে হয়তো তফাৎ ছিল অনেকটাই, আমি বলতে পারবো না সেটা। তো সেইটা আমাদের ভেতর থেকে কোথায় চলে যাচ্ছে। কখনো মনে হয় কি যে চিঠি লেখার কথা মনে হয় সেটা ডায়েরি লেখার বিকল্প। চিঠি লেখার কথা মনে হয় যে যখন নিজের সঙ্গে নিজের কথা বলছি, চিঠি লিখছি মানে নিজের সঙ্গে নিজের কথা বলছি, ডায়েরি লিখছি মানে নিজের সঙ্গে নিজের কথা বলছি। না ওটা পড়ো, ওই ডায়েরিটা, ওইটা তোমাকে পড়তে দেবো না, আমি কিছুতেই জীবনের শেষ দিন পর্যন্ত দেবো না, এইরকম একটা হয়। তো রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখছেন, আমি একটু বলি, আজকাল আমার চিঠিতে আলাপ থাকে না, আলোচনা থাকে, কিন্তু তবু কথা মানতে হবে, আমার এই চিঠিগুলো বিশুদ্ধ প্রবন্ধ নয়। বাতাস যখন উত্তরে বয়, আমি কথাটা শুনতে বলছি, বাতাস যখন উত্তরে বয় তখন সেটা শীতের হাওয়া, যখন দক্ষিণে বয় তখন সেটা বসন্তের। তেমনি কোন দিকে মুখ করে লেখা, তার উপরেই লেখার বিশেষত্ব দাঁড়িয়ে যায়। আমার না ওই শুধু চিঠি লেখা না, আমার এমনি লেখা সম্পর্কেও তা মনে হয়। মানে এই বাস্তু টাস্তুর কথা অনেকে বলে যে বাড়ি কোন দিকে হবে, জানালা কোন দিকে রাখবে, দরজা কোন দিকে রাখবে, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে তো আমাদের স্বাধীনতা থাকে না, যে কোন জায়গাটায় কোন জমিটা পাবো, আর ফ্ল্যাটটা কোন দিকে হবে, আমার ব্যালকনিটা কোন দিকে হবে, এসব তো হয় না। কিন্তু তবু এর উপর অনেকটা নির্ভর করে। চিঠি হয়তো সেই রকম করে আমাদের লিখেন। আবার রবীন্দ্রনাথের কথা লিখছেন, এই চিঠির লক্ষ্য উপলক্ষ্য দুই তুমি একসঙ্গে। রোগসজ্জায় চিঠি পেলে হয়তো তুমি খুশি হবে, এইটাই হলো লেখার মূল কারণ। এই কারণ না থাকলে চিঠি লিখতুমি না, কিন্তু যখন লিখতে বসি
তখন চিরকালের অভ্যাসবশত তোমাকে লেখার সঙ্গে সঙ্গে নিজেকে লিখি। এর মধ্যে যদি কোনো সংবাদ থাকে তবে সে সংবাদ তুমিও যেমন পাও, আমিও তেমনি পাই। যে চিঠি তোমাকে লিখছি তার রচনার মধ্যে নির্বিশেষত্ব থাকলেও এই ইচ্ছেটুকুর মূল্য যাবে কেন? পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে, তার মধ্যে সামান্য চিঠিখানি কম জিনিস নয়। চিঠির দ্বারা পৃথিবীতে একটা নতুন অন্যতর সৃষ্টি হয়েছে। চিঠিপত্রে আমরা কেবল প্রত্যক্ষ আলাপের অভাব দূর করি তা নয়, ওর মধ্যে আরো একটু রস আছে যা প্রত্যক্ষ দেখাশোনায় নেই। মানুষের মুখের কথায় আপনাকে যতখানি এবং যেরকম করে প্রকাশ করে, লেখার কথায় ঠিক ততখানি করে না। আবার লেখার কথায় যতখানি করে, মুখের কথায় ততখানি করতে পারে না। এই কারণে মানুষকে দেখবার এবং পাবার জন্য আরো একটা নতুন ইন্দ্রিয়ের সৃষ্টি হয়েছে। আমার মনে হয়, এই জায়গাটা আমি দিয়ে শুনতে পাচ্ছি, আমার মনে হয় যারা চিরকাল অবিচ্ছেদে 24 ঘন্টা কাছাকাছি আছে, যাদের মধ্যে চিঠি লেখালেখির অবসর ঘটেনি, তারা পরস্পরকে অসম্পূর্ণ করেই জানে। এই যে ডাকঘরে আমাদের বন্ধুটি কাজ পেয়েছে, আচ্ছা আমি যদি ডাকঘরের কথা ভাবি, আমি অন্য কোনো কিছু বলছি না। অনেকে অনেক রকম ডাকঘর নিয়ে ব্যাখ্যা দিতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তারা জানে যে আমাদের গ্যাস চেম্বারটি মারা হবে, ঠিক তার আগে তারা ডাকঘরে অভিনয় করছে। তো ডাকঘরে নাটকটাতে অমল তো একটা জায়গায় এসে বলছে, কখনো একেবারে শেষের দিকে ঠাকুরদাকে, যে আমাকে তোমরা রাজার কাছে বলবে, আমাকে তোমরা ডাকঘর করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে হাতে ঘরে ঘরে আমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছিল আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষে করতে শেখাবে, আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষে করে বেড়াবো। ভিক্ষেটা খুব কঠিন কাজ, গাজায় বোমা পড়ছে। কেমন আমি যদি আমার জীবনটাকে সেই রকম করে বাঁধতে শিখি যে এর চাইতে বেশি কিছু আর আমার জীবনে প্রয়োজন নেই, চাই না কিছুতেই, তাহলে ভিক্ষেটুকু শুধু আমার প্রাণ ধারণে, আমার জীবনকে উন্নত করার, আমার জীবন শৈলীকে গড়ে তোলার, এর চাইতে বড় ভিক্ষারি তো আর তো কিছু হতে পারে না। এইটার কথা রবীন্দ্রনাথ তখন তার ডাকঘরের মধ্যে দিয়ে বোঝাচ্ছেন। আমার না কেবলই মনে হয় যে যারা পোস্টমাস্টার ছবিটা দেখেছেন, সেখানে এই যে পোস্টমাস্টার এতদিন ছিলেন, রতনকে এত পড়াশুনো করালো, হ্যাঁ তাই না, অ কথা ইত্যাদি জ্ঞান বুদ্ধি হলো, তারপরে কতটা সাহস দেখালো। উঠোনে একটা পাগলটা তাই দিয়ে ভয় পেয়ে যাচ্ছে, পোস্টমাস্টার তাকে তাড়িয়ে দিচ্ছে, কোহিনীর নিজে ওষুধ নিজে খেয়ে গপ গপ করে খেয়ে ফেলছে, এত সাহস দেখাচ্ছে, এত কিছু করছে। তো এই যে পোস্টমাস্টার এতদিন এর কাছে রয়ে, তারপরে তার বদলি গৃহীত হয়নি বলে, বদলির অনুমতি হয়নি বলে সে নিজে চাকরি ছেড়ে দিয়ে চলেই যাচ্ছে। এই যে এতদিনের থাকা রতনের কাছে, এই এতদিনের থাকাটাই একটা চিঠি রতনের কাছে, পরম চিঠি বলে যে এর চেয়ে বড় কিছু তো আর হতে পারে না। আমি আর অল্প কয়েকটা কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে, সেটা বিষাদের বলে মনে করলে হবে না, মানে ওই রকম সম্ভবত ও হেনরির গল্প। একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে খুব ভালোবাসা হয়েছে, ভালোবাসাটা খুব গভীর, একে অপরের মধ্যে কোনো তীব্র বিরোধ হয়নি।
নো গিফট অফ মেসেজ নয়, গিফট অফ মেসেজ একটা বদল করছে, এসে উপহার আছে ও উপহার আছে না, সেটা এটা অন্য। তো সে করছে মানে তাদের মধ্যে ভালোবাসা কিছুদিন, বেশ কিছুদিন চলে যাবার পর, তাদের এই গভীর সম্পর্কের পর বেশ কিছুদিন পর মেয়েটা একটু এড়িয়ে এড়িয়ে চলছে। এবং কেন এড়িয়ে চলছে, কি কারণে, কি বা অপরাধ সে জানতে চাইছে, বুঝতে চাইছে। আজ জিজ্ঞেস করে, কাল জিজ্ঞেস করে, পরশু জিজ্ঞেস করে, তারপরে সে তেমন কিছু আর বলে না। তারপরে সে একটা বলে যে আমি বলতে পারি, কিন্তু তোকে একটা চিঠি লিখে বলতে পারি। সেটাই তাহলে বললো, বলে সেই চিঠি সে লেখে, এবং লিখে সে বলে একটা শর্ত আছে। শর্তটা এই যে তোমার মৃত্যুর পূর্ব মুহূর্ত ছাড়া এই চিঠি পড়তে পারবে না। সেটা কি করে হবে, সেটা কি করে আসবে, এই শর্তে তার খুব কষ্ট হয়। এবং সেই কষ্ট নিয়েই সে বাইরে, দেশের বাইরে যাত্রা করে, যে একটা নির্জন কোনো দ্বীপেই চলে যাবে। এইভাবে জাহাজে উঠেছে, জাহাজে যেতে 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 দেখে যে সত্যি এক নির্জন দ্বীপ। আর নির্জন দ্বীপ মানে নির্জনই, সেখানে কোনো জনমনুষ্যই নেই এবং কোনো কিছুই খাবারও পাওয়া যায় না। তো সেইখানে ক্যাপ্টেনকে বলেছে যে তুমি কি আমাকে এই ইয়েতে নামিয়ে দেবে, এই দ্বীপটাতে নামিয়ে দেবে? ক্যাপ্টেন বলে, সে কি, তুমি এইখানে নামবে, এখানে কোনো খাবার নেই, দোকান নেই, কোনো জনপদ নেই, মানুষ নেই, তাহলে এখানে তুমি নামবে মানে? তো সে বলছে যে না, তবু আমি নামবো, আমি একটা চিঠি আমাকে পড়তেই হবে, তো আমি সেটা একান্তে পড়তে চাই, আমি সেটা কাউকে দেখতে চাই না, পড়তে চাই। কি চিঠি সেটা তোমার? তো বলে, না সেই চিঠি দেখানো যাবে, সেটা পড়া বারণ, সেটা পড়া বারণ, আমার বান্ধবী আমাকে বারণ করেছে। তখন ক্যাপ্টেন বলে, সে তোমাকে বারণ করেছে, কিন্তু আমাকে তো করেনি, আমাকে চিঠি পড়ে তোমার কি অসুবিধা? বলে সে তাকে দেয় সত্যি পড়তে, এবং পড়ার পরে সে বলে যে পড়ে পড়ে ভাঁজ করে সে তারপরে খামের মধ্যে দিয়ে বলে যে আচ্ছা তাই, তবে তুমি নিজেই পড়ো, আমি আর এই সম্পর্কে কিছু বলছি না, তুমি নামতেই যখন চাইছো এই নির্জন দিকে, তখন তাহলে তোমাকে নামিয়ে দিচ্ছি। ওইখানে জাহাজ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়, এবং নামিয়ে দেওয়ার পর একদিন যায়, দুদিন যায়, অনাহারে কতদিন মানুষ থাকতে পারে। এই থাকতে থাকতে যখন তার প্রায় মৃত্যুর অবস্থা, তখন সে মনে করে এইটাই তো শ্রেষ্ঠ সময় ওই চিঠি পড়বার, বলে এই চিঠি সে তারপরে খাম থেকে খুলে পড়তে শুরু করে। এবং তার প্রথমে একটা দুটো লাইন পরে, এই চিঠি তোমাকে লিখছি এই কথা মনে করে, যে কথাটা তোমাকে না বললে নয়, বলে এইরকম করতে শুরু করেছে। আর তখন একটা প্রবল দমকা হাওয়া আসে, চিঠিটা উড়িয়ে চলে যায়। এটা কিভাবে ব্যাখ্যা করবো আমরা জানি না, কিন্তু আমার বলছি এরকম ট্র্যাজিক, গীতার মেজাইয়ের কথা বলছিল না গল্প শুনে, ওই রকম আর কি, যে ওই রকম লিখতেন, কিন্তু হৃদয় জিনিসটা যে আমরা বলে না যে আমি তোমার জন্য প্রাণপাত করে দিচ্ছি, প্রাণপাত করাও হয়তো যায়, বা এই কথাটা অতি সহজেই বলা যায়, কিন্তু হৃদয়পাত করা সেটা আরো বড় কঠিন কাজ। সেই হৃদয়ের কথা চিঠিতে লেখা থাকে, চিঠি সেই কথা বলে। আমাকে সুভাষিস বলেছিলেন গত বছর যে আচ্ছা আমি জিজ্ঞেস করি, আচ্ছা আমাকে কেন, মানে আমি কেন চিঠিপত্র প্রদর্শনী হবে, সে আমার খুব আগ্রহ আছে, আর আমি যদি যাবার কোনো সুযোগ পাই সে আমি যাবো, এ করবো। তখন বলি যে না, রেডিওতে প্রাত্যহিকী এই সমস্ত হয়, সেখানে চিঠিপত্র তো আদান প্রদান হয়, এবং সত্যিই তাই। এই বিজয়াদি বলবেন যে সকাল থেকে রেডিও শোনেন, রেডিও খুলে থাকেন, বা আপনারা যে সকাল থেকে শোনেন প্রাত্যহিকে দেখবেন, অনেকই চিঠি লেখে, এত চমৎকার চিঠি লেখে, সে সমস্ত এত রকম করে এক একটা বিষয় 15 দিনের জন্য দেওয়া থাকে, এবং তার এবং সেই ভেবে তারা চিঠি লেখেন, এবং সেই চিঠি শুনবার মতো প্রত্যেকটা কিছু বইও বেরিয়েছে।
এবং যারা লেখেন তাদের মধ্যে আবার নিজেদের বন্ধুত্ব তৈরি হয়েছে, তারা আবার সেই বন্ধুত্ব তৈরি দিয়ে তারা বই বার করছেন। তো এখন ঠিক এইরকম ভাবে বুধ সকালের চিঠি, মাননীয়াসী বলে বৃদ্ধদের জন্য যে অনুষ্ঠান হয় প্রবীণদের জন্য, সেখানে লেখা চিঠি, মহিলা মহলে এক নারীতে এক কলমে দুই নারী বলে চিঠি, এই সমস্ত চিঠি লেখা অভ্যাস হয়। কিন্তু সঙ্গে সঙ্গে এই কথাটা মনে রাখতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। সেটা হচ্ছে একবার বললো কি যে আমাদের না প্রত্যেক সব 15 দিনে বা ফোর্টনাইট এক পক্ষকালের মধ্যে যে চিঠি, সেই চিঠি যাচাই করে সেরা চিঠি বলে নির্বাচিত হয়। সেই সেরা চিঠির জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়, এখনো হয়। এবং সেইখানে আমি একদিন শুনলাম ওই প্রোগ্রাম বিভাগে গিয়ে, তখন আমি কাজ করছি, সে বলল যে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এক গৃহবধূকে, চমৎকার লিখেছেন সেই চিঠি, কিন্তু আমরা তাকে যে রেডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের চিঠিতে জানালেন যে আমাকে বাড়ি থেকে স্বামী, শ্বশুর মশাই কেউ ছাড়তে চাইছে না, কেউ যেতে দিতে চাইছে না, আমরা প্রায় এইরকম অবস্থাতেও কিন্তু আছি। আমি বলতে চাইছি এই কথা, চিঠির যে গুরুত্ব কি অপরিসীম। পত্র সাহিত্য নইলে ইউরোপবাসীর পত্র, প্রবাসীর পত্র, ভানু সিংহের পত্রাবলী, এই পত্রাবলী, রাশিয়ার চিঠি, এইসব শব্দ যে বলা হচ্ছে, এর বলার মধ্যে কোনো একটা পৌঁছে দেওয়া, বা আমরা এমনিতেও অফিসে নিউজ লেটার যে এই বলার মধ্যে দিয়ে আমাদের তো ভেতরকার কথা আমি বলতে চাই। এই ভেতরকার কথা বলবার পরিসর, শোনবার পরিসর কমে যাচ্ছে। সেই কমে যাওয়ার জায়গাটাতে এসে শুভাশিসরা, অহর্নিশরা যে কাজ করছেন, যেভাবে ভাবাতে চাইছেন আমাদের, অন্তত আমাকেও, সেটার জন্য আমি সত্যিই করতে পারি। আর আমি আবার শুরুর কথা বলি এটাই যে আমি সবচেয়ে সম্মানিত বোধ করছি আজকের এই অনুষ্ঠানে। এই সম্মান আর কোনো কিছুর জন্য অপেক্ষা করে আছে কিনা জানি না, কেননা এটা প্রসঙ্গত বলি যে নানা কারণে আমার এই চাকরি জীবনে এত পুরস্কারের এত জন্য অনেকে অনেক রকম ভাবে বলেছেন। আমি প্রত্যেকটাই খুব হাত জোর করে তাদেরকে অনুরোধ করেছি যে এইটার যোগ্য আমি নই, এইটার জন্য অনেক ভালো মানুষ চারিদিকে কাজ করছে, শুধু তাদের খোঁজ করবো, তাদেরকে এইটা দিই। কিন্তু আজকে আমি নিরুপায় হয়ে এখানে এসেছি, এটাও ঠিক ভালোবেসে এসেছি। এই ভালোবাসার যে কতখানি সার্থক, সে আশা করি আমার কথাকে বুঝি। নমস্কার সবাই। এমন একটি অপূর্ব সন্ধ্যা 28শে ডিসেম্বর 2024 নিশ্চয়ই অশোকনগরের ইতিহাসে খুব অন্যরকম ভাবে লেখা থাকবে। আর আমরা যারা তার সাক্ষী হতে পারলাম, আমরা অবশ্যই তার জন্য গর্ববোধ করব।